প্রিয় প্রণয়িনী সিজন ২ লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা ৬০ কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। নুসরাতের কাপড় গরিবদের মধ্যে ভাগ বটোয়ারা করে দিবেন নাজনীন বেগম, তাই সুরভির ঘাড়ে তা গোছানোর দায়িত্ব দিয়েছে। ডিভোর্সের পরপরই রুমের সাথে লাগোয়া করে ওয়ার্ডরোব রুম বানিয়েছে সে। সাধারণত রুমগুলোর তুলনায় বড়, চারদিকে কাপড় রাখা সারিগতভাবে, ওভারকোট, লেদার জ্যাকেট, কার্ডিগান, উলের জাম্পার, সোয়েটার রাখা, জুতার র্যাকে লিমিটেড এডিশনের হাই হিল, বুট হিল, ব্লক হিল, বোট, পেন্সিল হিল, স্টিলিটো, স্লিপার, ফ্ল্যাট জুতা, স্লিকার, কালো অ্যান্ড ডার্ক রেড কালারের ভিড়ে চোখ ঝাঁজিয়ে উঠল সৌরভীর। হেঁটে হেঁটে দেখলো পুরো রুমটা, যেদিকে গেল লাইটগুলো জ্বলে উঠল নিচে নিচে। মিররের পাশে ব্যারিকেডে ওয়ার্ডরোব গুছিয়ে লিমিটেড এডিশনে রাখা ব্যাগ, ওপরে এবড়ো থেবড়ো হাতে লেখা আমার জিনিসে হাত দিবি না কেউ। সৌরভী মৃদু হাসলো, চোখ পড়ল ঘড়ির কালেকশনের দিকে। চারিদিকে তাকাতেই চোখ ঝাঁজিয়ে যাচ্ছে। এত চাকচিক্যের প্রতি মোটেও লালসা আসলো না তার। নুসরাতের পছন্দের প্রশংসা করলো নিজে মনে। হ্যালো কিটি ওভারকোটে টি শার্টগুলো হ্যাঙ্গার করে রাখা ছিল, সেগুলো নিচে নামিয়ে রাখলো। নাজনীন বেগমের কথা মতো সবগুলো ভাঁজ করে একটা একটা করে কাজ শেষ করে ফিরে এসে একসময় কালো মোড়ানো একটি জিনিস ডাস্টবিনের কাছে ফেলে রাখা দেখলো। ভুরু কুচকে এগিয়ে গেল সেদিকে। মেঝে থেকে হাত তুলে নিতে চোখ কুচকালো আরো বেশি। শক্ত কাগজটা সরাতেই গুটি গুটি অক্ষরে লেখা কিছু শব্দ ভাসলো অক্ষি কঠোরে। সৌরভী পড়তে শুরু করলো। একবার দাদা, ও হয়ে দাদা বলতে বোঝাচ্ছি আমার দাদার স্ত্রীকে, আই মিন মেহেরুন নেসাকে। উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমি নাকি জীবনেও ডায়েরি লিখতে পারবো না। তাই উনি হয়তো জানেন না নুসরাত নাসরিন পারে না এমন কোনো কিছুই এই পৃথিবীতে নেই। এইটুকু লিখি পৃষ্ঠা শেষে গুটি গুটি অক্ষরে লেখা, নাথিং ইজ দিস ওয়ার্ড পারফেক্ট এক্সেপ্ট মি। যে যাই বলুক না কেন নুসরাত নাসির জন্ম থেকে পারফেক্ট, এটা দিয়েই শুরু করলাম লেখা। সৌরভী পরের পৃষ্ঠা উল্টালো। কি বকরচকর লিখতে বসেছি খোদা জানে। মেহেরুন্নেসার সাথে চ্যালেঞ্জ নিয়ে ফেসে গিয়েছি, তবুও এই চ্যালেঞ্জ আমি জিতবই। এরপর আর কিছু লেখা নেই। ফুল, পাখি আর মাছের চিত্র আঁকা, সব কিছু জায়গায় গ্রামের দৃশ্য। সৌরভী একবার রেখে দিতেই চাইলো, কিন্তু কি যেন ভেবে থেমে গেল। মাঝপথে পৃষ্ঠা দিকে যেতেই গুটি গুটি অক্ষরে লেখা চোখে ভাসলো। ওপরে বড় করে লেখা, কারোর অনুমতি ব্যতীত তার ডায়েরি পড়া অভদ্রতা, আর আপনি সেই অভদ্রতা নিশ্চয়ই করবেন না, তাই না? সৌরভী এবার লেখার ধার ধরল না, পড়তে শুরু করলো। তারিখও লিখে রাখা, বহুদিন পূর্বে লেখা হওয়ায় ছোপ ছোপ দাগ পড়ে গেছে। সেদিন আমার বিয়ে হলো। দাদার কথায় সেদিন আব্বু এত খুশি হয়েছিল যে প্রায় কান্নার দ্বার প্রান্তে ছিল। সেই দিন ও বাড়ি থেকে আমরা বের হয়ে আসলাম, আব্বু কাঁদছিল। আমি সেসব আমলে নেইনি। কিভাবে নিব, তখন ছোট ছিলাম যে। ওই বাড়ি থেকে বেরিয়ে এসে এখন 3 রুমের একটা বাসায় উঠলাম। আমার মিশ্র অনুভূতি হচ্ছিল তখন। একদিকে পরিবার রেখে আসার হতাশা, অন্যদিকে নতুন এক পরিবারে আসার আমার খুশির আত্মহারা। দিন গড়িয়ে সন্ধ্যা হতেই বুঝলাম ওই বাড়ির মানুষগুলোকে আমি খুব মিস করছি। সেই রকম মিস করছি। ইচ্ছে করছিল গাড়িতে উঠে চলে যেতে। আম্মা চাচিদের রেখে আসার কারণে ওনায় চেপে চেপে কাঁদতাম। মাও দেখি কাঁদে, ওনায় মুখ লুকিয়ে। কয়েকদিন যাওয়ার পর ঠিক হয়ে যাবে ভাবলাম, হলো না। আরও তীব্রভাবে তাদের মনে পড়তে শুরু হলো। সন্ধ্যার পর একসাথে বসে আড্ডা দেওয়া, চাচিদের হাতের রান্না, ঘরোয়া পরিষ্কার সব কিছু। এত মানুষ এক বাড়িতে থাকা এতটা রমরমে বিরাজ, সেখানে মন যেন হাতছানি দিত। আব্বার বড় ভাইকে ওই সময় শয়তান লোক ছাড়া আর কিছু মনে করতে পারতাম না আমি। মুখ তেতো হয়ে ওঠে যেই ওই লোকের কথা মনে পড়তো। ইচ্ছে করতো লাঠি দিয়ে পিটিয়ে আসি। কিভাবে যেন আমার সেই আশাগুলো পূরণ হয়ে গেল। এবার দেশে আসার পর চোর ভেবে আমি আর আব্বা ওই লোককে ইচ্ছে মতো পিটিয়েও ছিলাম। ছোটবেলায় একটু সিনেমাটিক ভাবতাম বসে বসে। চোখের সামনে টেলিকাস্ট হতো সেসব। আমার কাছে একটা জিনের চেরাগ আছে। চেরাগ ঘষতে সেখান থেকে জিন বের হবে। একটু গুলুমুলু মাথায়, একগাছি চুল, পাগুলো মাছের লেজের মতো হবে। মাথার উপরে উড়ে সে চেরাগ হতে বের হয়ে বলবে, আমার মালিক বলুন আপনার 3টা ইচ্ছে। আমি তখন বলতাম সৈয়দ বাড়িতে যেয়ে হেলাল সাহেব আছে, তার ছেলের
হলিডেতে বেড়াতে না আসে, আমার বিয়ে যেন না হয়, সব যেন ঠিক থাকে। তখন চেরাগের জিন আমার কথা শুনে সব ঠিক করে দিত, ভেবে আনন্দ লাগতো। গালে হাত ঠেকিয়ে অনেক ভাবতাম, এরা যদি দেশেই না আসতো, আমাদের বিয়ে না হতো। সেসব ভেবে ভেবে দিনকাল যেতে শুরু করলো। ছোটবেলায় সবার মনে কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা ভীষণভাবে পোষণ করতাম নিজ মনে। সেই অনুযায়ী পড়াশোনা করতে লাগলাম। বছরখানেক পেরিয়ে যাওয়ার পর এক বিকালে খবর আসলো আজমল আলী আর বেঁচে নেই। আম্মা ছুটে যেতে চাইলো দাদার কাছে ওই বাড়িতে, কিন্তু আব্বা যেতে দিল না। জেদ ধরে রইলো, আমিও আব্বার পক্ষে থাকলাম। আজমল আলীকে হসপিটালে নেওয়ার পর মৃত্যু হওয়ার শেষ পর্যন্ত হসপিটালে গিয়ে শেষ দেখা দেখে আসলো। দাদাকে জানাজা পড়িয়ে কবর দেওয়া হলো। তখনও নিষ্ঠুর লোকগুলো দেশে আসলো না। ভালোই হলো, কয়েক বছর কেটে গেল। যেহেতু আমাদের ছোটবেলা থেকে কিশোর পর্যন্ত কেটেছে 3 রুমের ওই বাসায়, তাই আব্বা কিনে ফেললো বাসাটা। উইল করা হলো আম্মার নামে। আজমল আলী মরার আগে নিজের জায়গা জমি ভাগ বাটোয়ারা করে গেছিলেন ছেলেদের নামে। সৈয়দ আকবর আলী আবার দাদা, উনি ছিলেন প্রতাপশালী একজন। যেহেতু আমার দাদা এক সন্তান ছিল, তাই তখনকার কয়েকশো টাকার সম্পত্তি রেখে গিয়েছিলেন দাদার জন্য, যা এখনকার সময়ে কয়েক কোটি টাকার হয়ে গিয়েছে। কিছু সম্পত্তি মোমোর নামে দেওয়া হলো। সৈয়দবাড়ির পাশে জায়গাটা, সেখানে এক নাসির মঞ্জিল, তা আমার আর ইসরাতের নামে করে দিল আজমল আলী। দাদিকেও দিল 2টো ফ্ল্যাট। সব থেকে বেশি সম্পত্তি দিয়েছে সৈয়দ জাইন হেলাল আর সৈয়দ আরশ হেলালকে। প্রথম নাতি হওয়ায় আমার হিংসে হয়, আমাদের কেন দিল না? বুড়ো মরার আগেও বৈষম্য করে গিয়েছে, ভালো হবে না বুড়োর বাচ্চা। যাই হোক, আব্বা মীরাবাজার থাকা আমাদের নামে একটা বাসা বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে নাসির মঞ্জিল তৈরি করলো। যখন মীরাবাজার দিয়ে যাই, ওই বাসার দিকে তাকিয়ে থাকি। আজ এটা আমার নামে থাকতো, কোনো বিষয় না। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি আর ইরহাম মিলে ভ্রু এর ওপর পিয়াংশি করে ফেললাম। একই সাথে নাকে ও কানে করলাম। ইরহামের কুপ্ররোচনাই দিলাম কানে পিয়াংশি করার জন্য। ও বলল ওকে নাকি ডন লাগবে, মোটু পাতলুর যে ডন থাকে না, ডন বানেগা ডন, ওর মতো। এইটুকু পরে সৌরভী হেসে ফেলো। সবাই নিয়ে আবারও পড়তে শুরু করলো। বাড়িতে যখন দুজন এসে সারপ্রাইজ দিলাম, দেখো দেখো আমরা পিয়াংশি করেছি, তখন আম্মা তার রোবোটিক জুতা দিয়ে দুজনকে উত্তম মাধ্যম কেলানি দিল। আব্বা বলল সুন্দর লাগছে, থাকুক না। আমা খেপে গেল, যদি আইব্রু এর ওপর আমাদের পিয়াংশি থাকে, সেই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আরেক জায়গায় পিয়াংশি করিয়েছিলাম, তা চেপে গেলাম। ওইটা জানলে আবার আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে ফেলতো। কোথায় আরেকটা করেছি তাই না? ওপরের নাভিতে পিয়াংশি করেছি, যা আমি ছাড়া আর কেউ জানে না। এমনকি আমার ক্রাইম পার্টনার আমার বোনও জানে না। জানলে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত। আইবুড়োর পিয়াংশি টিকলো না, আমার জাতাকলে পড়ে অকালেই সেটা মিটে গেল। ওভাবেই 2 বছর আমার আর ইরহামের নাটকামি করে কেটে গেল। আমাদের সংগ্রামে এসে যোগ দিল আহান। আমরা কখনো বয়সে তফাৎ করতাম না। 5 বছরের বাচ্চাও যদি আমাদের সঙ্গতে যোগ দিতে চাইতো, তাকে আমরা সাথে যোগ করে নিতাম। আমি, আহান আর ইরহাম অভদ্রদের মতোই। ভদ্র মহিলা ছিল ইসরাত, মোমো, সৌরভী। কোনোদিনও যদি রাতে ইচ্ছে হতো বের হওয়ার, গাড়ি নিয়ে বের হয়ে যেতাম লং ড্রাইভে। কখনো গাড়ি ঠুসে আসতাম কোনো প্লটে, নয়তো কোনো উচ্ছ্বাসবিলাসী লোকের বাড়িতে। আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল। না ছিল কোনো চিন্তা, না ছিল চোখে নিচে ডার্ক সার্কেল। আমার এইচএসসি পরীক্ষা ছিল, উচ্চতর গণিতের আগের দিন। আব্বা একদিন বমি করতে করতে শুরু করলো। তখন তিনি অফিসেই ছিলেন। কর্মচারীরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানা গেল কিডনিতে পাথর হয়ে গেছে। সেগুলো বড় বড়, অপারেশন করতে হবে আর নিয়মিত লেবু পানি খেতে হবে। সেদিন বই নিয়ে বসলাম, মনও বসলো না পড়ায়। ঠিকঠাক কোনোভাবে অঙ্কের সমাধান করলাম, ম্যাট্রিক্স, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, কিছু কিছু পারলেও ত্রিকোণমিতি ফাংশন অধ্যায়ে নাম ভুলে গেছি। এর কিছু পারি না। আমি মাথা ঘামালাম না। পরীক্ষায় গিয়ে কি লিখলাম খোদা জানে। রেজাল্ট বের হলো, আমি ফেল। আর কিছু এলো গেল না আমার। পড়াশোনা না করলেও আমার লাইফ সেট। আজমল আলী যেসব জায়গা আমার নামে দিয়েছে সব বিক্রি করে খেয়ে নিব। পরের পরীক্ষায় বসার আগে আব্বা একদিন গম্ভীর মুখে আমাকে ডেকে নিয়ে গেল। বলল, তোমার ভবিষ্যৎ ব্রাইট হতে পারে, ঠিকঠাক পড়াশোনা করো, বাইরে যেতে পারবে ভালো একটা রেজাল্ট পেলে। যদি এবার খারাপ রেজাল্ট হয়, এক বাচ্চার বাপের সাথে বিয়ে দিয়ে দিব।
আবার এই কথায় আমি তেরামি করে পড়াশোনাই করলাম না। পরে রেজাল্ট বের হলে এবারও ডাব্বা ইরহাম অনার্স দ্বিতীয় বর্ষে আর আমি এইচএসসি ফেল। বিষয়টা দারুণ। মেহেরুন্নেসার পর মেহেরুন্নেসার মধ্যে হাজার নাটক শুরু হলো বড়জনদের দেশে আনার জন্য। এবার কমায় চলে যাচ্ছে তো এবার চর খাচ্ছে। আমাদের সুন্দর গোছানো জীবন হয়তো এবড়ো থেবড়ো করতেই এই লোক আবারও দেশে আসলো। আবারও সেই লণ্ডভণ্ড করে দিয়ে গেল তারা। আমাদের সুখী সংসারটা চারদিকে শুধু রয়ে গেল দুঃখ, হতাশা আর কষ্ট। সুরভি আর ইরহামের সেদিকে বিয়েও হলো। ইরহাম কান্না করেছিল, ও পছন্দ করতো ওকে। ধীরে ধীরে পছন্দ বেড়ে তীব্র রূপ নিল। ওর চোখের দিকে তাকালে সেসব বোঝা যেত। আহানের মতো পিচিটা জানতো ইরহামের মনে কি। চোখের দৃষ্টির দিকে তাকালে আমার নিজেরই মিশ্র অনুভূতি কাজ করতো। এত প্রখর ছিল এর অনুভূতিগুলো, মুখের ওপর স্পষ্ট ভেসে থাকতো তা। আমরা ভাই বোন কখনো একে অন্যের খুব আয়োজন করে বলিনি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু একে অন্যকে ভালোবাসতাম তা বুঝতাম। আমাদের ভেতরের অনুভূতি এতটাই প্রখর ছিল যে কখনো একে অন্যকে কষ্ট দিয়ে, কখনো থাপ্পড় মারতেও আমাদের বিবেকে বাধ্য। বা আমি ইরহামকে থাপ্পড় মারলেও কখনো ক্ষমা চাইতাম না, বুক ফুলিয়েই বলতাম। তারপর আবার মিলও হয়ে যেত। বিয়ের পর সুরভি আবার ইরহামের রোজকার ঝগড়াঝাটি। আমার ইচ্ছে করতো দুটোকে নদীতে ফেলে দিয়ে আসতে। একটা থামবে না, আরেকটা ছাড়বে না। ধরাধরি ছোঁয়াছুঁই এই সম্পর্ক ভেঙে দিতে চাইল সবাই, কিন্তু প্রেমিক পুরুষ ইরহাম ছাড়তে চাইল না তার প্রেমিকাকে। আবারও আলোচনা বসলো কি করা যায়। আমি বুড়ো মহিলাদের মতো করে বসলাম, বাচ্চা নিয়ে নে, এভরিথিং উইল বি ফাইন। আমার এই কথা শুনে ইরহাম কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হু হু করে হেসে উঠল। বলল, সৌরভী আমাকে খুন করে ফেলবে। অবলীলায় আইডিয়া দিবি না আবলামির, আমাকে মারতে চাস তুই? আমিও হাসলাম ইরহামের কথায়। সেদিন সৌরভী ইরহামকে বিষ দিয়েছিল, সে কথা জানতে পেরে আমি শুধু তাতে দাঁত চেপে নিজেকে থামিয়েছিলাম। আমার গলার কাছে আমার জানটা এসে আটকে ছিল। কঠিন কঠিন কথা বলতে চাইলাম, একটা শব্দ বেরোলো মুখ দিয়ে, কান্নাও আসলো না, পায়ে শক্তি পেলাম না। অসর ছিল আমার দেহ। ইরহামের ওই ফ্যাকাশে চেহারাটার কথা ভাবলেই আমার রুহু অব্দি কেঁপে যায়। আমার ভাইটা পড়ে রইল বেডের চিহ্ন দেহটা নিয়ে। আমি আমার স্যালাইন লাগানো হাত দুটো চেপে ধরে রাখলাম নিজের সাথে। মৃগী রোগীর ন্যায় থরথর করে কাঁপছিল আমার সমগ্র শরীর। আল্লাহর কসম করে বলছি, যদি আমার গায়ে স্যালাইন লাগানো না থাকতো আর ইরহামের কিছু হতো, আমি আমাদের বন্ধুত্বের ধার ধারতাম না। গলা টিপে সৌরভীকে মেরে ফেলতাম, নয় কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করতাম। কত বড় সাহস ওই মেয়ের! বন্ধুত্ব যাক জলে। আমি আমার রক্তকে এমনভাবে মরতে দেখতে পারতাম না। ইরহাম আর আব্বাদের নিয়ে বাড়িতে ফিরে আসার পর জানা গেল ও বাড়ির সবাই দেশের বাইরে চলে গিয়েছে। বাতাসে খবর আসলো ওই লোক নাকি পাগলামি করছে। করুক, যারা ডিভোর্স পেপারে সাইন করতে হাফ কাঁপেনি তার আবার পাগল হওয়াই উচিত, পাগলামি করা উচিত। আবার শরীর কিছুটা ভালো, নিয়মিত ডাক্তারে চেক আপ করানো। জানা গেল শরীর আগের তুলনায় ভালো, কিন্তু কোনোভাবেই চাপ নেওয়া যাবে না ওনার, স্পষ্ট রূপে ডাক্তার বলে দিল। আমি মানলাম ডাক্তারের কথা। আব্বাকে বললাম সোয়ের চয়েসে আমি বসবো, সামলাবো সব। আব্বা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এর আগে আমাকে অনেকবার বলেছিল একজন পার্ট টাইম ওয়ার্কার হিসেবে ঢোকার জন্য, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। ইউ নো জেনজিরা কতটা অলস হয়। আমি আর আরশ ভাইয়ের একই জেনারেশনে জন্ম হয়েও ভুলেও গেছে। এটা স্বীকার করতেই আমার বিন্দুমাত্র লজ্জা লাগে না যে আমি টক্সিন। আরশ ভাইও টক্সিন। আজমল আলী এখানে সমস্যা করে ফেলেছে। আমার জন্য একজন গ্রিন ফরেস্ট এনে দেওয়াই যাইকে উনি আমাকে রেড ফ্ল্যাগ ধরিয়ে দিয়েছেন। ওই কুত্তার বাচ্চা আমাকে কোন সাহসে ডিভোর্স দিয়েছে? আমি ওকে সামনে পেলে খুন করব। ও কি মনে করে আমাকে ডিভোর্স দিয়ে বেঁচে যাবে? আমি ওর মাথায় সারাক্ষণ ঠাডার মতো করে বেড়াবো। মরে গেলে পেতনি হয়েও ওর পিছু নিব। এইটুকু লিখে শেষ, আর কিছু নেই। সৌরভী আরও দুপাতা উল্টায়। শেষের দিকে যেতে পেজ লাল কলম দিয়ে লেখা, আমাদের যেদিন ডিভোর্স হলো সেদিন আমাদের কোনো রকম শরীরটা টেনে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আরশ ভাইয়ের প্রতি আমার অনুভূতি ঠিক কি আমি জানি না, ভালোবাসা, আবেগ, মায়া নাকি অন্য কিছু, কিছুই জানি না। সেদিন আমি বুঝতে পারলাম আরশ ভাইয়ের প্রতি আমার অনুভূতিটা প্রখর ভালোবাসার। এইটুকু লিখতে গিয়ে আমার হাত কাঁপছে, এইটুকু বলতে গিয়েও কি সে ভালোবাসা। যে লোকটাকে আমি আমার হৃদয়ের কাছে রেখেছিলাম তার কাছ থেকে ওই শব্দগুলো আশা করিনি। এজন্যই আমি ভেঙে পড়েছি। আমার চোখের পাতা ভিজে আসছে, গলা ধরে আসছে, কিছুটা দলা পাকাচ্ছে গলায়। শব্দের ভাণ্ডার পূর্ণ, তবুও আমি বাখারা শূন্য, কিছু লিখতে পারছি না। আমি স্বীকার করছি আরশ ভাই যদি সেদিন রেগে আমাকে চরিত্রহীন না বলতো, আমি কখনো তার কথার
মুখেই আনতাম না ডিভোর্সের কথা ভাবলে আমার শরীর থেকে বুকটা যেন কেঁপে ওঠে। আমার হাতটা কাঁপতে লাগে, একই সাথে কলম অনেক কষ্টে চেপে ধরে রেখেছি। আমি নিজে থেকে নিজে পালাচ্ছি, আমি নিজে ভুলগুলো বোঝাচ্ছি। আমি সব জানি, সব উপলব্ধি করি। না হলে নাহিয়ান আবরার পূর্বের মতো এত সুদর্শন একটি লোককে কেন আমার ভালো লাগেনি? পূর্বের কাছে দাঁড়ালে আরশ ভাই কিছু না, তবু আমার কাছে আরশ ভাইয়ের কে সুদর্শন লাগে। আরশ ভাই থেকে সুদর্শন আর কাউকে লাগে না। আমার বাপ চাচার পরে ওই লোক আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার। আমি কি তবে ওই লোকটাকে ভালোবাসি? ভালোবাসার অনুভূতি কি এমনই হয়? আমি জানি না, আমি কিছু জানি না। আমি শুধু জানি ওই লোককে খুব করে চেয়েছি আমি নিজের করে, কিন্তু নিয়তি আমার ভাগ্য তাকে রাখেনি। মুখ ফুটে কখনো এই কথা বলতে পারলেও আমার মস্তিষ্ক, আমার হৃদয় সব কিছু জানে। বলতে না পারলেও আমি নিজেকে যতটা সাহসী দেখাই, আমার ভেতরে জমে আমি কতটা ভীত যে নিজের অনুভূতি স্বীকার করতে ভয় পায়। কারণ আমি ন্যাকামি করছি এসব লিখতে। জানি না ন্যাকামি হলে ন্যাকামি। একদিন ন্যাকামি করলে কিছু আসবে যাবে না, একদিন না হয় আমি আমার ন্যাকামিকেই প্রশ্রয় দিলাম। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এই সময়, কিন্তু আমি কাঁদতে পারছি না। চেয়ার থেকে উঠে বেডে গিয়ে শোয়ার শক্তিটুকু নেই আমার। আমি যতই বলি আরশ ভাইয়ের সাথে আমার দেখা না হলে ভালো হতো, যতই বলি ওরা দেশে না আসলে ভালো হতো, আমার মন জানে, আমার খোদা জানে সব মিথ্যা। আমি দেখো মিথ্যাবাজ, যে নিজের সাথে নিজের অনুভূতির সাথে নাটক করছি। আরশ ভাইকে আমি একবার বলেছিলাম তার সাথে আমার যদি দেখা না হতো তাহলে ভালো হতো, এটাও মিথ্যা কথা। আমি জানি তার সাথে দেখা না হলে কখনোই আমি এই অনুভূতির সম্মুখীন হতাম না। তাকে বিয়ে না করে কোনোদিন আমি পস্তাইনি, কিন্তু ডিভোর্স পেপারে সিগনেচার করে আমি পস্তাচ্ছি। আমি ভীষণ করে পস্তাচ্ছি। আমি কেন এইটুকু ঠান্ডা মেজাজের হলাম না? আমি কেন এইটুকু নরম হলাম না? এই রাত্রি প্রথম প্রহরে আমি ভেঙে পড়ছি। আমার সামনে জ্বালানো মোমেন আরো পায় নিব। আমার ভয় হচ্ছে যদি কেউ এসে দেখে ফেলে আমি কাঁদছি। আমার দরজা লক করা নেই, অথবা কেউ যদি এই ডায়েরি পড়ে নেয়। ভাবতে আমার গায়ে কাঁপছে, শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। কেউ না পড়ুক এই ডায়েরি, না হলে আমি ভীষণ হীনতায় ভুগবো। কেউ যেন এই ডায়েরি আমি ব্যতীত স্পর্শ না করে। আমি নিজে নিজে যা লিখেছি তার দ্বিতীয় কখনো বার আমি পড়বো না, আর কেউ নাও পড়ুক। আমি জানি এটুকু পড়লে আমি নিজের কাছে নিজে লজ্জিত হব। আমার কাছে আমার আত্মমর্যাদা অনেক ওপরে। দুনিয়া উল্টে যাক তবুও তা ছাড়বো না আমি। কিন্তু এই অনুভূতিটা পায়ে ঠেলে পেশে ফেলা যাচ্ছে না। আমি ঝেড়ে ফেলতে পারছি না, কিছু ছাড়াতে পারছি না। এটাই কি তবে ভালোবাসার অনুভূতি? যদি ভালোবাসার অনুভূতি এতটাই হয় তাহলে আমি কেন আগে সেটা উপলব্ধি করলাম না? এসব শেষ হওয়ার পর এখন উপলব্ধি করার মানে কি? আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি করব? ওহ আল্লাহ! গালে হাত ঠেকিয়ে টেবিলে ঠেসে বসে আছে হেলাল সাহেব। কোনোভাবেই ছেলের এই অধপতন মেনে নিতে পারছে না। পারলেও ধরে একটা বিয়ে করে দেন। মাথায় চিন্তায় খেলে যেতেই মুখে খুশির আলো চলে ওঠে। কিন্তু আরশের বিয়েতে রাজি করাবে কিভাবে ভেবে পেলেন না। সে তো দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। ফ্রান্স যাওয়ার পর চেষ্টা করেছিল বিয়ে দেওয়ার জন্য, বিয়ে দিবে বলায় আত্মহত্যা করতে চেয়েছিল এই ছেলে। আত্মহত্যা করে ফেলে জোর করে বিয়ে দিলে। আত্মহত্যার কথা মাথায় আনতেই চুটকি বাজালেন। সারাদিন ভাবলে কি করে প্ল্যান কাজে লাগানো যায়, কোনো উপায় না পেয়ে রাত 8টায় ছুঁই তখন ঘড়িতে আরশের রুমে দরজা নক করলেন হেলাল সাহেব। নড়াচড়া না পেয়ে আলগোছে দরজা খুলে উকি দিলেন ভেতরে। স্বামী কেমন দরজার সামনে উকি দিতে দেখে লিপি বেগমও এগিয়ে এলেন। এগিয়ে আসতে বুড়ো কোচকে জিজ্ঞাসা করতে যাবেন হেলাল সাহেব ঠোঁটে হাত রেখে মাথা কাত করে কথা বলতে নিষেধ করলো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। আরশ রুমে নেই। বারান্দা থেকে কথাবার্তার শব্দ ভেসে আসছে। আবারও কল্পনায় ভেসে আছে বারান্দায়। যেতে নজর কাড়লো জাইন। দুজনে পাশাপাশি বসে দাবা খেলছে। বেতের সোফাতে হেলাল সাহেব আর লিপি বেগম। শব্দ হতেই চোখ তুলে এক পলক তাকালো আরশ। তারপর আবারও খেলায় মনোযোগ দিল। দুজনে খেলা শেষ হতেই 9টা বেজে গেল। দাবার গুটি গুছিয়ে রাখতেই কথা পড়ালো হেলাল সাহেব। আরশের শরীর এখন কেমন আছে তোমার? আরশ মাথা দোলালো। ভালো বলল। হেলাল সাহেব বললেন, জানো, ভালোই থাকে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ভাবলাম তোমাকে জানিয়ে দেই। মুখটা ভীষণ সিরিয়াসভাবে রাখলো। দেখে মনে হলো না কোনো খাপছাড়া ভাব আছে। তাই জাইন আর আরশ দুজনেই নড়ে চড়ে বসলো। ভেবে পেল না কেউ কি বলবে। এমনকি লিপি বেগমও। প্রশ্নাত্মক 3 জোড়া চোখ মুখে পড়ে আছে যেন হেলাল সাহেবের দিকে। গম্ভীর স্বরে বললেন, তোমার বিয়ে ঠিক করেছি আমি অনিকার সাথে। আরশ ঠাট্টা করে উড়িয়ে দিল। বলল, মজা করছেন? মজা করছি না, আমি সিরিয়াস। আরশ কপাল কুঁচকালো।
নাকের পাটা ফুলিয়ে শ্লেষাক্ত মিশ্রিত স্বরে জিজ্ঞাসা করলো, অনেক আমাকে বিয়ে করবে? আমাকে? তো তোমাকে বিয়ে করতে পারবে না কেন? এমন কোনো কথা আছে? ও কি ম্যাড হয়ে গিয়েছে একজন বিবাহিত মানুষকে বিয়ে করবে? ও পাগল হয়নি, পাগল তুমি হয়ে গিয়েছো। তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপর তুমি নিজেকে বিবাহিত দাবি করছো কিভাবে? ওকে ডান, আমি বিবাহিত না, ডিভোর্সি। তারপর ও নির্লজ্জ মেয়ে কিভাবে আমাকে ডিভোর্সি লোককে বিয়ে করতে রাজি হলো? ওর কি লজ্জা শরম নেই? হেলাল সাহেব চেঁচিয়ে উঠলেন, আরো মুখ সামলে কথা বলো। তুমি অনিকাকে বিয়ে করছো, আর এটাই আমার শেষ কথা। আমি অনিকাকে বিয়ে করবো কিনা সেটা আপনি ঠিক করতে পারেন না পাপ্পা। অবশ্যই আমি ঠিক করব। তুমি উঠছে যাচ্ছ, সামান্য একটা মেয়ের জন্য কেঁদে কেটে মরে যাচ্ছ। আরশের কপালে ভাঁজ পড়ল, হিসেসে শুধালো, সামান্য মেয়ে কাকে বলছেন? কথা বলার আগে একটু সাবধান হন, ও আমার স্ত্রী হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, স্ত্রী হয় না, স্ত্রী ছিল। আরশ কপালে কারো ভাঁজ পেল, গর্জনের স্বর বলল, আমি ওকে তালাক দেইনি। আই ডিডেন্ট ডেট। আমি তোমাকে তালাক দিচ্ছি, বা ও আমাকে থেকে খোলা নেয়নি। তাহলে তালাক হলো কিভাবে? আইনিভাবে হয়ে গিয়েছে। ওই 2 আনা পেপারের দাম আমার কাছে এক টুকরো নেই, বুঝেছেন আপনি? তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম, কেন যে ওই পেপারে সিগনেচার করেছিলাম। ওই ভুল আমাকে এখনো তাড়া করে বেড়ায়। একটা কথা সবাই শুনে রাখুন, ও আমার স্ত্রী ছিল, এখন এবং সামনেও থাকবে। ওকে আমি এই জীবনে ছাড়ছি না। বেয়াদবি করছো তুমি, আরো শান্ত স্বরে উত্তর দিল, আপনি আমার স্ত্রীকে টেনে আনছেন কেন? না আনলে তো আমি বেয়াদবি করতাম না। জাইন শাসনের স্বরে বলে, সম্মান দিয়ে কথা বল। আরশ, বাবা হয় উনি, এত এগ্রেসিভ হচ্ছিস কেন? আরশ ঘাড় বাঁকিয়ে তাকালো জাইনের দিকে, জিভ দিয়ে গাল ঠেলে দিয়ে তপ্ত শ্বাস ফেলল। এর মধ্যে হেলাল সাহেব উঠে দাঁড়ালেন, নাটকীয় স্বরে বললেন, এই ছেলের কাছে আমার কোনো দাম নেই। আজ পর্যন্ত যা চেয়েছি তোমার কাছে, ভাই আমি কিছু মানা করেছি, কিন্তু আমার বেলায় তোমরা দুজনেই স্বার্থপর হয়ে যাও। কখনো কিছু চাইলে তা পূরণ করতে চাও না। আমি কি বলেছি? শুধু বলেছি আনিকাকে বিয়ে করার কথা, এতেই আমার ভুল হয়ে গেছে। ভুল ধরছো দুজনে, যাও, আর থাকবো না তোমাদের মাঝে। আমি না থাকলেই তো তোমরা খুশি, চলে যাব সব ছেড়ে। কথা শেষে দ্রুত পদক্ষেপে হেলাল সাহেব চলে গেলেন। জাইনা লিপি বেগম উনার পিছু পিছু দৌড় দিল। হেলাল সাহেবকে থামানোর জন্য পিছু নিতেই হাঁক ছিল, কিন্তু উনি থামলেন না। দোতলার শোরগোল, রোহিণী বেগম, ঝর্ণা বেগম, সৈয়দ সাহেব ছুটে আসলেন। জাইন যখন বলতে যাবে উনাকে আটকান, তখনই ধপাস করে রুমের দরজা আটকে দিল হেলাল সাহেব। সৈয়দ সাহেব জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? লিপি বেগম বললেন, আরশির সাথে কথা কাটাকাটি হয়েছে, বলেছে সবাইকে ছেড়ে চলে যাবেন। রোহিণী বেগম আটকে উঠে বললেন, বড় ভাই কি আত্মহত্যা করতে চলে গেছে? ও মাই গড! রুমের দরজা জানালা বাহির থেকে হওয়ায় সোহেব সাহেব সেদিকেই ছুটলেন। ঝর্ণা বেগম আর রোহিণী বেগম দরজায় আঘাত করছেন আর বলছেন, ভাইয়া দরজা খুলুন, ভাইয়া। লিপি বেগম বলেন, জাইন, আব্বা, যায়া দরজা খুলুন। রাগ করে কেন কেউ এই বয়সে? এসব বাচ্চামো কে করে? হেলাল সাহেব দরজার ওপাশে বিরক্ত হলেন স্ত্রীর ওপর। হাতে দড়িখানা সিলিং ফ্যানে ঝোলাতে ঝোলাতে তক্তে শ্বাস ফেলেন। এই বয়সে উনার হয়েছে যত জ্বালা। কত নাটক করতে হবে বাচ্চাদের বিয়েতে রাজি করানোর জন্য। বাচ্চামো ব্ল্যাকমেল করতে হচ্ছে। ঘি দিয়ে যখন সোজা আঙ্গুলে ওঠে না, তখন চামচ দিয়ে তো তুলতে হবে। কিন্তু এই উক্তিটি কে তৈরি করেছে? দুপাশে মাথা বাড়ালেও বড় লোক। এসব ভাবঢাব সব সময় নেই, নাটকে মনোযোগ দিতে হবে এখন। সোয়েব সাহেব আর সৈয়দ সাহেব দৌড়াদৌড়ি করতে আরশকে এসে দাঁড়ালো বাড়ির বাইরে। প্রথমে অতটা পাত্তা না দিলে একটু একটু কিছু মনে হতেই খটকা লাগছে তার। যদি জেদের বসে কিছু করে ফেলে। সোয়েব সাহেব মই টেনে আনলো, আরশকে ইশারা করে বলল, তাড়াতাড়ি উপরে উঠে ক্ষমা চাও বড় ভাইয়ের কাছে। আরশ অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি উঠবো? সোয়েব সাহেব তিরিক্ষি মেজাজে বললেন, তুমি উঠবে না তো কে উঠবে? এই বয়সে আমরা উঠবো? আরশ ধীরে ধীরে পা ফেলে উঠতে গেল ওপরে। পেছন থেকে সোয়েব সাহেব আর সৈয়দ সাহেব তারা দিচ্ছেন। থাই গ্লাস লাগানো জানালা হয় দূর থেকেই হেলাল সাহেবকে দেখতে পেল আরশ উঠে আসছে, তাই গলায় দড়ি পেঁচিয়ে নিলেন। আরশ ওপরে উঠে এসে জানালা খোলার চেষ্টা করলো, কিন্তু লক করে রাখাই তা খোলা গেল না। দীর্ঘশ্বাস ফেলে চেঁচালো, পাপা বাচ্চামো করবে না, এই বয়সে আপনাকে সব মানায় না। হেলাল সাহেব শুনল না, প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ভয়েস মেসেজ করলো, কি বলেন বুঝিনি। বলেছি নেমে আসো না এখান থেকে। না, নামবো না। আগে বল বিয়ে করবি? আরো স্তব্ধ শ্বাস পেল, বলো, না পারবো না। হয় আমার কথা মনো, নয়তো আমার আত্মহত্যা দেখো।
বলে মোবাইলটা পকেটে ঢুকিয়ে ফেলো। সত্যি সত্যি গলার মধ্যে রশি পেঁচিয়ে পা দিয়ে চেয়ার ফেলে দিলেন। আরও সর্বশক্তি দিয়ে কাছে চেঁচিয়ে উঠল, পাপ্পা আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, ওয়াদা করছি বিয়ে করবো, আপনি প্লিজ নেমে আসুন, এমন করবেন না পাপ্পা। আরসের কথা শুনে ঠোঁটে হালকা হাসি রেখা ভেসে উঠল হেলাল সাহেবের। এর মধ্যে সামনে দরজা ভেঙে জায়েন ভেতরে প্রবেশ করলো। বড় ছেলের এমন কাণ্ডে একটু বিরক্ত হলেন বটে। একটু আগে এলে তো সব পণ্ড হয়ে যেত। ভাবনার ভেতরে গলায় টান পড়তেই চোখ উল্টে আসলো ওনার। পা শূন্যে ভাসতে দেখে বুঝলেন ভয়ানক অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি তিনি এখন মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। জানটা বেরিয়ে যাবে এমন এক পরিস্থিতিতে ফেঁসে গেছেন তিনি। পায়ের নিচে ভর আসতেই গলার টানটা হালকা হয়ে এলো। মুহূর্তেই তার গলাটা টান হালকা হলো। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর সবকিছু সামলে অন্ধকার হয়ে আসলো যেন। হেলাল সাহেব জ্ঞান ফেরার পর যখন আরশ বিয়ে করতে মানা করে দিতে যাবে তখনই ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করলেন ভদ্রলোক। সৈয়দ বাড়ির সবাই মনে মনে বিরক্ত হলেও টু শব্দটি করল না। তারা প্রত্যক্ষদর্শী হয়ে দাঁড়িয়ে রইল এক জায়গায়। হেলাল সাহেব তোড়জোড় করে এই সামনে শুক্রবারে বিয়ের তারিখ রাখা হলো। খুব ঘটা করে বিয়ে করা হবে, পারিবারিকভাবে বিয়ে। নববধূকে এই বাড়িতে এনেই বিয়ে পড়িয়ে দেওয়া হবে। কাছের আত্মীয় ছাড়া তেমন কাউকে দাওয়াত দেওয়া হবে না। বিয়ের মিষ্টি পুরো সোসাইটিতে আয়োজন করে ভাটা করা হবে। ইসরাত যখন আহানকে মিষ্টির বক্স নিয়ে দিল তখন মেয়েটা ভীষণ অবাক হলো। মিষ্টি একটা তুলে নিয়ে জিজ্ঞাসা করলো কিসের মিষ্টি। আহান তখন নিরুগ্ধ কণ্ঠে বলল আরশ ভাইয়া আর অনিকাপুর বিয়ের মিষ্টি। হাতে নেওয়া মিষ্টিটা ইসরাত মুখে তুলতে পারল না, আলগোছে রেখে দিল টিস্যুর হাতটা মুছে নিল। মুখে কোনো অনুভূতির ছাপ উঠল না তার। শান্ত স্বরে বলল, যেখান থেকে মিষ্টি তুলে এনেছি সেখানে ফেলে দিয়ে আয়। ইসরাতের কথা মতো আহান তাই করলো। বিয়ে ঠিক হওয়ার পর থেকে অনেকা খুশি দেখে কে, খুশিতে তার পা মাটিতে পড়ল না। এত বছরের অপেক্ষার ফল সে পেয়েছে। আল্লাহ তাকে খালি হাতে ফেরানি। গতকাল রাতে আরশ তাকে নক করেছিল, বলেছে দেখা করার জন্য। মনে মনে হাজারো আশায় দানা বেঁধেছে। অনিকা প্রস্তুত হলো আরশের সাথে দেখা করার জন্য, কিন্তু তার আনন্দ উল্লাস মেয়েদি আরও যে ওপাশ অপেক্ষা করছে তার মোটেও ধারণা নেই মেয়েটার। খুশি মনে সিঁড়ি বেয়ে অনিকা নামতেই দেখে মাহাতি বাদামি সবুজ মিশ্রিত গভীর চোখ দুটোতেই তাকালো। ওইদিকে তাকিয়ে থেকে ভীষণ আফসোস হলো। তার বাবাকে বরাবর এই বিয়ে থেকে সরানোর চেষ্টা করেছে সে, এমনকি বোনকেও। কেউ তার কথা কানে তুলছে না। এতবার করে বোঝালো আরশকে বিয়ে করতে মানা করে দিতে, কিন্তু অনিকা ড্যাং ড্যাং করে বিয়ে করতে রাজি হয়ে গেল। বাবা মায়ের ট্রু লোভী প্রকৃতির হয় সেটা মাহাতি জানে। সে নিজেও বাচ্চার বাবা হলে নিজের বাচ্চা ভালো দেখতো, কিন্তু যেখানে তার বোন সুখী হবে না সেখানে ওই বিয়ে মেনে নিতে পারছে না সে। আরশির সাথে এই বিষয়ে কথা বলেছে সে। আজ যে অনিকা খুশিতে ডানা পড়বে তা ভেবে বিরক্তিতে মস্তিষ্ক হন হয়ে আছে তার। দেহ তার ঝাঁঝিয়ে ওঠে। তার বোনের জন্য কি পাত্রের অভাব হলো? আরও সে জন্মের পর থেকেই চেনে কি পরিমাণ রেড ফ্ল্যাগ ওই ছেলে। সে সম্পর্কে ধারণা আছে তার খুব ভালোভাবে। নিজের জিনিস নিজের করে পেতে সব ধরনের পথ অবলম্বন করবে সে। যেখানে নুসরাতের মতো মেয়ে তার এমন সহ্য করতে পারেনি, সেখানে তার নাজুক বোনটা এমন সহ্য করবে কিভাবে? আরও যখন অনিকাকে মূল্যায়ন না করে অতীতে নিয়ে পড়বে তখন বেশ কষ্ট হবে তার। ওরই তো। তাহলে এই কথাগুলো মেয়েটা ভাবছে না কেন? আবেগ দিয়ে জীবন চলে না। এসব বুঝতে না গেলে অনিকা বোনকে শেষবারের মতো বোঝানোর জন্য উঠে দাঁড়ালো মাহাদি। ভিক্টরকে সাথে নিবে না বলে জেদ করেছে। মাহাদি এগিয়ে এসে দেখে ভিক্টর নালিশ ঠুকলো, ম্যাম আমাকে তার সাথে নিয়ে যাবেন না বলেছেন, উনি নাকি একা একা যাবেন স্যারের সাথে দেখা করতে। মাহাদি বোনের দিকে সরাসরি তাকালো, জিজ্ঞাসা করলো, ভিক্টরকে সাথে নিচ্ছিস না কেন? অনিকা ঠোঁট ফুলিয়ে মাহাদির কাঁধ আঁকড়ে ধরলো, বলল, মাহাদি আমি একা একা আরশের সাথে দেখা করে আসতে চাই, প্লিজ আজ শুধু একা চাই প্লিজ। অনিকার জন্ম ফ্রান্সে হওয়ার কথা বলতেই ফরাসি অ্যাসেন্ট উচ্চারিত হয়। মাহাদি নিষ্পাপ পণপাতায় মতো ঢলঢলে মুখটার দিকে তাকিয়ে রইল। বলল, বিয়েতে মানা করে দে অনিকা। অনিকা নাক ফোলালো, বলল, না পারবো না, আরশ কখনো তোকে সুখী করবে না। অনিকা জেদ ধরে দাঁড়িয়ে রইল। ভিক্টর পিছু সরে দু ভাই বোনকে স্পেস দিল কথা বলার জন্য। মাহাতির পুরুষালী হাত দুটো তুলে নেয় বোনের মুখে দু হাতের অজালায়। অনিকা, বোন আমার,
ভাইয়ের জান, না করে দে এই বিয়েতে। জেদ করিস না সোনা, তুই কেন বুঝতে পারছিস না? অনিকা মাহাদির দিকে ছলছল নয়নে তাকিয়ে থেকে বলে ওঠে, তুই কেন বুঝতে পারছিস না মাহাদি? আমি এই দিনের জন্য এত বছর ধরে অপেক্ষা করেছি। আমি আমার ব্যক্তিত্বের বাহিরে গিয়ে চেয়েছি আরশকে। আমি চেয়েছি আরশ আর নুসরাতের ডিভোর্স হয়ে যাক, না হয় নুসরাত মরে যাক। নুসরাত মরে গেলে আরশ আমার হয়ে যাবে। তুই দেখতে পাচ্ছিস না এতদিন পর আমার সুখ এসে আমার কাছে ধরা দিয়েছে, তাহলে তুই কেন সরানোর জন্য উঠে পড়ে লেগেছিস? অনিকা, আরশ একটা রেড ফ্ল্যাগ। নুসরাতের অবস্থা কি হয়েছে দেখেছিস? আমার কি হবে? তোর কি হয়ে গেলে? বোন আমার, সময় থাকতে না করে দে। এখনো হাতের বাইরে কিছু যায়নি, না করে দে সোনা। ভাইয়ের কথা শোন, ভাইয়া তোকে পৃথিবীর সব থেকে সুন্দর ছেলেটি এনে দিব, তুই চাইলে আমরা। অনিকা মাহাদির কথা কেটে দিল, ঠোঁটে ভেঙে কেঁদে ফেলার মতো করে কথা বলল, আমার কাউকে চাই না, আমার আরশকে চাই। এত কষ্ট, এত আক্ষেপ, এত অপেক্ষা, আমি ওকে পেয়েছি। আমি নুসরাতের মতো কে ছেড়ে দিব না, নিজের করেই নিব। মাহাদি শোন আমার কথা, আমি আরশকে আমার করে নিব, বিশ্বাস কর। মাহাদি অসহায় চোখে তাকিয়ে রইল। বোনকে বোঝানোর চেষ্টা করলো, আরশ কখনো তোর হবে না অনিকা, তোর লাইফ হেল হয়ে যাবে, ধ্বংস করে দিবে সব কিছু। ভাইয়ার কথা রাখ, দেখবি সামনে ভালো কিছু হবে। অনিকা মাহাদির একটা কথাও রাখলো না, দুপাশে মাথা দোলাতে দোলাতে কান্নায় ভেঙে পড়ল। স্পষ্ট করে জানিয়ে দিল, আমি এ বিয়েতে মানা করব না, আরশকে আমি বিয়ে করবই। হয়ে যাক আমার জীবন ধ্বংস, আমি শেষ হয়ে যাই, তবু আমি রেড ফ্ল্যাগ লোকটাকে বিয়ে করব। আরও শুধু আমার। দু হাতের তালুতে চোখ মুখ মুছে হাঁটা ধরলো মেয়েটার সম্মুখে। পেছনে দাঁড়িয়ে রয়ে থাকা মাহাদি ফিরে তাকালো না। যদি ভেঙে পড়ে, ঠোঁট কামড়ে কান্না আটকায়, গলার কাছে দলা পাকানো কান্নারা যেন চেষ্টা করছে চেপে রাখতে। সে বিয়ে করবে আরশকে, আরশকে তার হতেই হবে যে কোনো মূল্যে। অনিকা নিজের নৈতিকতা ভুলে আইন লোকের স্ত্রী মরে যাক সে দোয়া করেছে, এখন সে পিছু হাঁটবে না। রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে পার্ক করলো, পার্কিং এরিয়ায় গাড়িটা নিজে হ্যান্ডব্যাগ তুলে নিয়ে হাঁটা ধরলো সম্মুখে। ঠোঁটে সৌজন্যমূলক হাসি ঝুললো। ভেতরে প্রবেশ করে রিসিপশনে গিয়ে আগলো সে। মেয়েটা জিজ্ঞাসা করলো, ম্যাম কি নামে রেজিস্টার? সৈয়দ আরশ হেলাল। অনিকা এহসান খান। মেয়েটা বলল, ডানে গিয়ে সোজা চলে গেলে সিঁড়ি পাবেন, ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে টেরিস পাবেন, আপনাদের টেবিল নাম্বার 60। অনিকা সামান্য হেসে মাথা দোলালো। এক মেয়ে থামিয়ে দিল। অনিকা ভুরু উঁচিয়ে বলল, চোখে লেন্স ইউজ করছেন ম্যাম? না ভঙ্গিতে অনিকা মাথা দোলালো। রিসিপশনের মেয়েটা প্রশংসা করে ওঠে, আপনার চোখ দুটো অনেক সুন্দর ম্যাম। ধন্যবাদ জানিয়ে অনিকা চুপচাপ চলে গেল উপরে 60 নম্বর টেবিলের একদম কিনারে। শীতের মৌসুম হওয়ায় মিষ্টি রোদ এসে পড়েছে। চেয়ারে বসে পড়ে সে আরশ এখন আসেনি। অপেক্ষা করলো প্রায় 15 মিনিটের মতো। এরপর দেখা মিলল আরশের। কালো হুডি গায়ে ঝোলানো, কালো রঙের ব্যাগি প্যান্ট, মুখটা গম্ভীর করে রাখা। দেখে ধারণা করার উপায় নেই এই লোকের বয়স মাত্র 30। দিন দিন যেন আরো সুদর্শন হচ্ছে, বয়স বাড়ছে না কমছে বোঝার উপায় নেই। অনিকা না চাইতেও চোখ সরিয়ে নেয়, এমন ড্যাব করে তাকিয়ে অন্যকে অস্বস্তিতে ফেলা তার সাথে যায় না। আর নিজের বয়সে বাড়ছে, কিশোরদের মতো করলে তার হবে না। ঠোঁট কামড়ে বসে থাকতেই কানে ভেসে এলো ফরাসি শব্দের হ্যালো। অনিকা মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, স্যালো, যার অর্থ হ্যালো। আরশ চেয়ার টেনে বসলো, ঘাড়ে হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, দুঃখিত 15 মিনিট লেট। ইটস ওকে। আরশ নড়েচড়ে বসলো, অনিকার দিকে একেবারে যেন তাকালো না, যেন সামনে মেয়ে বসে আছে। বলল আনুষ্ঠানিকতা বাদ দিয়ে, নইলে নাইলা। কথা থামিয়ে দিল মেয়েটা, বলে উঠল, নাইলা নাই। অনিকা, ও সরি, হ্যাঁ অনিকা। আরশ সরি বলার ধরন দেখে বোঝা গেল তার মনোভাব পরিষ্কার, ভদ্রতা বাজিয়ে সরি বলছে সে। গলা খাকারি দিতেই চিন্তাগুলো একপাশে ফেলে কথাগুলো ধ্যান দিল। আনুষ্ঠানিকতা বাদ দিয়ে, নুসরাত আর আমার ডিভোর্স হয়নি, জানেন কি সেটা আপনি? হ্যাঁ জানি। পাপা আমাকে জোর করে আপনাকে বিয়ে করার জন্য, কিন্তু আমি এই ব্যাপারে রাজি নই। ভদ্রলোক আমাকে ইমোশনাল অ্যান্ড মেন্টাল সব ধরনের ব্ল্যাকমেল করেছে যাতে আমি আপনাকে বিয়ে করে নিই। আমি বিয়েতে মানা করলেও শুনেননি,
তাই আপনি এই বিয়েতে মানা করে দিন। আপনি মানা করে দিলে আমি সারা জীবনের জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে আমি পারবো না কোনো কালেই। সংকোচবিহীন ঝটপট কথা শেষ করলো আরস। অনিকা পান পাতার মতো মুখটা থমথমে। কঠোর স্বরে বলল, আপনি নুসরাতকে নিজের স্ত্রী বলে দাবি করছেন? যেখানে আপনাদের একদিনেরও সংসার হয়নি, সেখানে এই বিয়ের মূল্য নেই। আরও শেষে ফেলল অনিকার কথায় কটাক্ষ শ্লেষ মিশ্রিত চোখ দুটো শূন্য তুলে সূক্ষ্ম দূরে রইল। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে নীল আকাশের নীড়ে। বিষাক্ত কণ্ঠে বলল, সংসার না হলেই বা কি, আমি ওর কথা ভেবে এক জীবন কাটিয়ে দিতে পারবো, কখনো আপনাকে স্ত্রী জায়গা দিতে পারবো না, নিজের প্রাপ্য সম্মান পাবেন না, তারপরও এমন একজনকে আপনি বিয়ে করবেন? অনিকা একটু দ্বিধা না করে আরও সে কথায় উত্তর দিল, জি হ্যাঁ করব। আমি চাই না স্ত্রীর প্রাপ্য সম্মান, আপনার স্ত্রী হওয়ার আশা পূরণ হবে, সেটাই আমার একমাত্র পাওয়া। তাহলে আপনাকে স্বাগতম আমার জীবনে। আগে বলে দিচ্ছি, আমার সম্পত্তির এক ভাগও আমি আপনাকে দিব না। নিনা, নিনা নই, অনিকা। আরস গাছাড়াভাবে বলল, নিনা নাই না অনিকা, সব একই, একটা বললেই হয়। তাহলে আপনি বিয়েতে মানা করছেন না? অনিকা এবার একটু দ্বিধায় ভুগলো। আরসের দিকে তাকালো। আরস উঠে দাঁড়াচ্ছে। এতক্ষণ সে তাড়া দিয়ে বসেছিল। এক কাপ কফিও এই লোক অর্ডার করেনি, জিজ্ঞেস করেনি তাকে পানি খাবে নাকি। কি অভদ্র এই লোক। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে সে উঠে দাঁড়ালো। প্যান্টের পকেটে হাত রাখলো লোকটা। পকেট থেকে সিগারেট বের করে নিবে, হাতে লেগে কার্ড, ওয়ালেট, মোবাইল পড়ে গেল নিচে। আর ঝুঁকে তোলার আগেই অনিকা তুলে নিল। মোবাইলের পাওয়ার বাটন চাপ দিতে স্ক্রিনে ভেসে উঠল ঝাপসা এক ঝলকের ছবি। একটি মেয়ের ছবি সেখানে। এটা কি নুসরাত ছিল নাকি চোখের ভুল? ফোনটা ফিরিয়ে দিতে হাতের ওয়ালপেপারটার দিকে তাকায়। এখানে নুসরাত, 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 এই নুসরাত সব জায়গায়। মরে গিয়েও এই লোকের কাঁধে বসে আছে যেন। মেয়েটার হৃৎপিণ্ডের শব্দ বন্ধ হয়ে যায়। সে জানে না ওই সময় তার হৃৎস্পন্দনের কি হয়েছিল, কিন্তু খুব ভালো করে টের পাচ্ছে আরস কখনো তার হবে না। এই লোক, যে লোক তার নামকে নিনা নাইলা বলছে, সে লোক তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে ঘুরে। সে লোক প্রাক্তন স্ত্রীকে কিছুক্ষণ ভুলতে ঘুমে ড্রাগস ইউজ করে। সে লোক কিভাবে তাকে নিজের জায়গা দিব হ্যালুসিনেশন করে বারবার? সে লোক তার হবে কিভাবে? 0% সিওরিটি এই লোক তার হবে। গাড়ি চালাতে চালাতে বারবার চোখের সামনে তখনকার কথাগুলো ভেসে উঠছে। গাড়ি রাস্তার পাশে থামায়, হেলা ঠেকালো হুইলের ওপর। মাথাটা ভদ্রতার খাতিরে এই লোক জিজ্ঞাসা করতে পারতো পানি খাবেন, কিন্তু কিছু জিজ্ঞাসা করলো না। হঠাৎ তার মাথায় একটা ভাবনা আসলো। লাস্ট দেশে আসার পর যখন আরস আর নুসরাতের ডিভোর্স হলো, তার আগের খবর পেয়েছিল আরস তার সেভিংস থেকে 16 লাখ টাকা নুসরাতকে দিয়েছে গচ্ছিত লিমিটেড এডিশন হ্যান্ডব্যাগ কেনার জন্য। আর তাকে এক বোতল পানি খাওয়ালো না। এই লোক। ঘুরে ফিরে সব ভাবনার মাথা নিউরনে ঘুরতে লাগলো। নুসরাতের সাথে তুলনা করলো নিজেকে। কোনো দিক থেকে এই মেয়ের থেকে সে কম। সে তো নুসরাতের থেকে বেশ সুন্দরী। ওই মেয়ে তো তার কাছে দাঁড়ালে অসম্পূর্ণ মনে হবে, সাধারণ বাঙালি এক নারী। কি দেখে আরো সেই মহিলার ভেতরে এতটা পাগল, এতটা ভালোবাসা? থেমে গেল অনিকা। ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, আরস নামক লোকটা নুসরাত নামের মেয়েটাকে ভালোবাসে। তাই তো তার মতো একজন নারী। আরসের কাছে কিছুই মনে হচ্ছিল না। তার ওই কথাগুলো ফিরে তাকায় না, দেখেও না তার দিকে। অনিশ্চয়তায় কেঁদে ফেললো সে। হাউমাউ করে বদ্ধ উন্মাদের মতো দুপাশে মাথা দোলালো আর কাঁদলো। বেচারি মেনে নিতে পারলো না এসব। মরা এক নারীর কাছে সে হেরে গেছে। হীনমন্যতায় ভুগলো, মাথা হুইলের ওপর বাড়ি মারলো, তবুও কান্না থামলো না তার। গ্লাস আটকানো গাড়িতে কান্নার তোড়ে দম আটকে আসছে অনিকার। শুভ্র চেহারা লাল হয়ে উঠেছে সময়ের সাথে, তবুও কান্না থামলো না। সপ্তাহখানেক পর আদালতে আজ নাহিয়ানের কেসে শুনানি দেওয়া হবে। তাই একদল লোক জমা হয়েছে। গত সপ্তাহে তার বিরুদ্ধে করা প্রতিটা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে ডিফেন্স লয়ারের। সকাল 9টা 30 বাজতে ভেতরে প্রবেশ ঘটে বিচারকের। তিনি নিজের জায়গায় বসে গম্ভীর স্বরে বলে, আদালতের কার্যক্রম শুরু করা হোক। ধীরে ধীরে সবাই শুরু করে নিজেদের বয়ান দেওয়া। যেইটুকু নাহিয়ানের ওপর অভিযোগ ছিল তা মিথ্যা প্রমাণ করে দিয়ে প্রসিকিউটর লয়ার কোণঠাসা করে ফেলেছে ডিফেন্স লয়ার। বিচারক যখন নিজের শুনানি দেওয়ার জন্য তৈরি হলেন, বললেন, শুরু করলেন। নাহিয়ান আবরার পূর্বের ওপর সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হলো। নাহিয়ান কথা কেটে দিল, বলল, আমার কিছু বলার ছিল। গম্ভীর চেহারার কয়েকদিনেই ভেঙে পড়েছে অগোছালো চুল, কাপড়, সাদা পরিপাটি থাকা লোকটা দেখতেই মনে হয় মায়া হবে সবার। সবার দৃষ্টি গিয়ে
থমকালো নাহিয়ানের দিকে। নাহিয়ান স্বীকারোক্তি দিল, আজ পর্যন্ত যা যা করেছে, বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ বাঁচা থেকে শুরু করে বিভিন্ন কালোবাজারি তার হাত ছিল। বোমা হামলায় তার হাত কতটুকু, সে সব কিছু নিজ মুখে স্বীকার করতে শুরু করলো এক পর্যায়ে। বোমা হামলা থেকে শুরু করে সব কিছু সে কতটা জড়িত সবকিছু স্বীকার করলো নির্দ্বিধায়। সকল সাক্ষ্য প্রমাণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে বিচারক কিছুক্ষণ নীরব থাকলেন। কি বলবেন ভেবে পেলেন না। নাহিয়ানের থমকানোর চেষ্টা করে ডিফেন্সের লয়ার বারবার ইয়োর লর্ড, মাই লর্ড বললেন, তবু কিছু হলো না। বিচারক নাহিয়ানের স্বীকারোক্তি শুনে কলম দিয়ে কিছু লিখলেন খাতার মধ্যে। দিনের গুমট বাতাস বরণ ভেদ করে ভদ্রলোকের গলার স্বরে ভেসে এলো উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ এবং জবানবন্দির আমল এবং আসামি স্বীকারোক্তি ভিত্তিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি নাহিয়ান অধিক হত্যার অপরাধে দোষী, অতএব তাকে দণ্ডবিধি ৩০২ ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হলো। আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা হবে শীঘ্রই। আদালত কক্ষে ভারী নীরবতা নেমে এলো। বিচারক শেষবার নথির দিকে তাকালেন, অতঃপর নিজের হাতুড়ি দিয়ে টকটক করে শব্দ তুলে বললেন, দ্য কেস ইজ ক্লোজড।